ভারতের অর্ধশত ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, বদলা নেওয়ার প্রতিজ্ঞা। 15টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি নয়াদিল্লির, মোদী সরকারকে বিরোধীদের সমর্থন। সিলেট সীমান্তে খেলার মাঠে জরিপ নিয়ে বিএসএফের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা। অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির টহল জোরদার। সুরক্ষিত আছে সীমান্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে আওয়ামী লীগ করলেও অনিয়মের বিরুদ্ধে থাকা ব্যক্তিরা হতে পারবেন বিএনপির সদস্য, বললেন রিজভী। মান বাঁচাতে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান দুদুর। জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের বাধা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি যুব অধিকার পরিষদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলছেই। এখন পর্যন্ত 50টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানে নিহত বেড়ে 31 এবং ভারতে এক সেনা সহ নিহত বেড়ে হয়েছে 13 জন। রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে পাকিস্তানের ভারতের সিঁদুর অভিযানে শতাধিক নিহতের দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। ইসলামাবাদের হামলা চেষ্টা ঠেকানোর দাবি করেছে নয়াদিল্লি। মোদী সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থন দিয়েছেন বিরোধীরা। হামলার আশঙ্কায় ভারতের উত্তরাঞ্চলের 21টি বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশি উত্তেজনা তৈরি হয়েছে কৃষ্ণা, ঘাতি, শাহপুর, মানকোট, লাম, মানজাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। ভারতের মিসাইল হামলার জবাবে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী। দুই দেশের পাল্টাপাল্টি হামলার জেরে চরম আতঙ্কে জম্মু কাশ্মীরের বাসিন্দারা। সীমান্তবর্তী শহরগুলোতে বন্ধ রয়েছে দোকানপাট, রাস্তার মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়া আগামী 10 মে পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অন্তত 21টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরে ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে জিও নিউজ। এর আগে রাতভর পাকিস্তানের বিভিন্ন জায়গায় ড্রোন দিয়ে হামলার চেষ্টা করে ভারত। এরপর লাহোর, এটক, গুজরানওয়ালা সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। গুজশতা রাত ভারত নে জারিয়াত করকে ভারত একটি কাপুরুষ শত্রু, যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় বিজেপি সরকারের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। এ সময় পাকিস্তানে অপারেশন সিঁদুরে 100 জনের বেশি মারা গেছেন বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমনকি পাকিস্তান যদি পাল্টা প্রতিক্রিয়া দেখায় তবে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। Our response was targeted and measured. It is not our intention to escalate the situation. However, if there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. এছাড়া বৈঠকে সরকারের পদক্ষেপে পূর্ণ সমর্থনের কথা জানায় বিরোধী দলগুলো। সংঘাত বন্ধে দুই পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারতের হামলার প্রতিবাদ ও পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে রাস্তায় নামেন হাজারো পাকিস্তানি। এ হামলায় বেসামরিক নাগরিকের প্রাণহানির পাশাপাশি মসজিদে হামলার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ইসলামাবাদ, করাচি থেকে শুরু করে লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঢেউ।
আজাদ কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের পর ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের সাধারণ জনগণ। বেসামরিক হতাহতের খবরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও হতাশা। নয়াদিল্লির এই অভিযানের প্রতিবাদে ইসলামাবাদে পাকিস্তান জিন্দাবাদ র্যালিতে অংশ নেন শত শত মানুষ। বেসামরিক এলাকায় ভারতীয় হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা জানান, ভারত নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, আর পাকিস্তানি সেনাবাহিনী শুধু সামরিক স্থাপনা ও যুদ্ধবিমান লক্ষ্য করে জবাব দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন তারা। আমি এই সুযোগে পুরো জাতিকে একটা বার্তা দিতে চাই, এটাই সময় পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের পাশে দাঁড়ানোর। যারা হতাশা ও ভুল বোঝাবুঝি ছড়াচ্ছে তাদের থেকে দূরে থাকতে হবে এবং একই সঙ্গে আমাদের দেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। করাচির রাস্তায়ও ছিল একই চিত্র। প্রতিবাদকারীরা পুড়িয়েছেন ভারতের জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী মোদীর কুশপুত্তলিকা। এ সময় প্রতিবাদকারীরা জানান, কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর ভারতের হামলা নেক্কারজনক ঘটনা। ভারতের এই হামলা নাটক ছাড়া কিছুই নয়। যদি তারা নিরপেক্ষ তদন্তে রাজি হতো তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যেত। পাকিস্তান শান্তি চেয়েছিল, কিন্তু এখন জবাব দিতে বাধ্য। লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে জড়ো হন ইউরোপ প্রবাসী পাকিস্তানি বংশোদ্ভূতরা। তারা জানান, ইসলামাবাদ যুদ্ধ চায় না। ফিলিস্তিনের মতো যুদ্ধের শিকার সবসময় সাধারণ মানুষ হয় বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। আর ভারত পারমাণবিক যুদ্ধের শঙ্কাকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন এই প্রবাসী পাকিস্তানিরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি। তবে মানবিক করিডোরের ক্ষেত্রে বেইজিংয়ের সংশ্লিষ্টতা নেই বলে দাবি রাষ্ট্রদূতের। বৃহস্পতিবার বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় এক সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। সেমিনারে ভারত পাকিস্তান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীনা রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। সেই সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে দুই দেশকে আহ্বান জানান তিনি। ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। চীন সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরোধিতা করে। উভয় পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা বাড়িয়ে তোলে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডর দেয়া নিয়ে যে আলোচনা চলছে, এর সঙ্গে বেইজিংয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও সেমিনারে জানান রাষ্ট্রদূত। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে তার দেশ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া সমাধান নেই। বাংলাদেশ মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে বলে মনে করে চীন। রাখাইনে মানবিক করিডর ইস্যুতে চীনের কোনো সংশ্লিষ্টতা নেই। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়াতে চায় না চীন। সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল বিষয়, তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনই ভাবতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল বিষয়। মেগা প্রজেক্ট বা রোহিঙ্গা প্রত্যাবাসনের পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত চীন, তবে এই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে কৃষিসহ অন্যান্য কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিকেলের পর নদীতে মাছ ধরা, যাত্রী পারাপার, চর এলাকায় বহিরাগতদের থাকতে নিষেধ করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত পাকিস্তান সংঘাত চললেও বাংলাদেশের সীমান্তে কোনো অস্থিরতা নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার মসজিদে চলছে মাইকিং, জোরদার করা হয়েছে টহল। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যেই বুধবার সীমান্ত দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশিং করে বিএসএফ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য রাজশাহী গোদাগাড়ির চর আশারিয়া দহসহ জেলার সীমান্ত এলাকার সব মসজিদে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঘোষণায় বলা হয়, ভারত ঘেঁষা সীমান্ত এলাকায় কৃষি জমিতে সকাল 8টা থেকে বিকেল
5টার মধ্যে কাজ শেষ করতে হবে। দলবদ্ধভাবে যাওয়া যাবে না মাঠে। সন্ধ্যার পর পদ্মা নদীতে নামা নিষেধ। ওই সময় খেয়া পারাপার ও মাছ ধরা বন্ধ থাকবে। সতর্কতামূলক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমাদেরকে সতর্ক করেছে যে কেউ ভিতরে যাবেন না, যেহেতু এটা আমাদের জন্যই ভালো, যেহেতু আমরা এক জায়গায় ঝামেলা চলছে। রাজশাহীর সঙ্গে ভারতের সীমান্ত 76 কিলোমিটার আর কাঁটাতারের বেড়া আছে মাত্র 11 কিলোমিটার। এরই মধ্যে বুধবার রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে গোদাগাড়ি ও চারঘাট সীমান্ত থেকে 4 জনকে আটক করে থানায় সোপর্দ করে বিজিবি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরাতেও বর্ডার গার্ড অব বাংলাদেশের টহল জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের এই যে বৈকারী যে এলাকাটা স্বাভাবিক আছে। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত পাকিস্তান সংঘাত হলেও বাংলাদেশের সীমান্তে কোনো অস্থিরতা নেই। সীমান্তের কৃষকরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। এর আগে বুধবার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। সর্বোত্তম চেষ্টা করব। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। আমাদের আগে আওয়ামী লীগ করলেও যারা সরে এসেছেন এবং দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চলবে। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দেশকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে দ্রুত নির্বাচন দেওয়ার বিকল্প নেই। ষড়যন্ত্র রাজনীতি ও আগামী নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে যোগ দেন বিএনপি নেতারা। সভায় বিএনপি নেতারা বলেন, যারাই ক্ষমতার লোভে পড়বে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। মানসম্মান বাঁচাতে সরকারের দ্রুত নির্বাচন দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে কি কারণে? এই গণতন্ত্রের জন্য, এই একটা মানুষের ভোটের অধিকারের জন্য। আর অনেকে বলে ভোটের জন্য কি পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ, ভোটের জন্যই তো পরিবর্তন হয়েছে। এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোনো ঘটনা আছে? আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি না। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা হচ্ছে একটা নির্বাচন দেন। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে বিএনপি। বলেন, দুর্নীতি অনিয়মের কারণে যারা আওয়ামী লীগ ছেড়ে এসেছেন তারাও সদস্য হওয়ার আবেদন করতে পারবেন। কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি, অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। এদিকে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এনবিআরকে বিলুপ্ত না করে সংস্কার করে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। সকলের আলাপ আলোচনার ভিত্তিতে একটি বাস্তবমুখী রাজস্ব নীতি সরকার প্রণয়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর, রাষ্ট্রপতি ও নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস করার প্রস্তাব করেছে ভাসানী জনশক্তি পার্টি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্যের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব তুলে ধরে দলটি। বৈঠকে মাওলানা ভাসানী, এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান এই 4 নেতার সাংবিধানিক স্বীকৃতি চায় ভাসানী জনশক্তি পার্টি। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি চাওয়া হয় বৈঠকে। আর কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 155টি প্রস্তাবের পক্ষে মত দিয়েছে ভাসানী জনশক্তি পার্টি। বৈঠকের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের পরিবর্তনের ধারা সূচনা করা সম্ভব। আপনারা সুচিন্তিত মতামত দিয়েছেন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন কিনা জানা যাবে 27 মে। দ্বিতীয় দিনের শুনানি শেষে এই দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ। আসামিপক্ষের আইনজীবী বলছেন, আজহার অবিচারের শিকার।
মানবতাবিরোধী অপরাধের মামলায় যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের সঙ্গেও সংঘবদ্ধ অবিচার করা হয়েছে। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। অবশেষে তার মুক্তি চেয়ে করা আপিলের শুনানি শেষ হল সর্বোচ্চ আদালতে। রায়ের দিন ধার্য করা হয়েছে ২৭ মে। বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে দ্বিতীয় দিনের শুনানি করেন দুপক্ষের আইনজীবীরা। তুলে ধরা হয় বিচারের নানা অসঙ্গতি। তাদের প্রত্যাশা, আজহার খালাস পেলে আংশিক কলঙ্কমুক্ত হবে বিচার বিভাগ। ৬ কিলোমিটার দূর থেকে দেখছে, ৩.৫ কিলোমিটার দূর থেকে দেখছে, একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে, বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অবিশ্বাস্য এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন, তাহলে জুডিশিয়াল কিলিংয়ের যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। শিশির মনির বলেন, নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা সবাই সংঘবদ্ধ অবিচারের শিকার, যার প্রমাণ সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার জবানবন্দি। যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন। জনাব এসকে সিনহা সাবেক প্রধান বিচারপতি নিজেই স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে, তো ইতোমধ্যে স্কাইপ কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে। তখন আমি নিজামুল হক নাসিম সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলাম, তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসার জন্য। আমি বলি একটা রায় দিয়ে আসো, তাড়াতাড়ি শেষ করো। কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদেরকে বলেন যেন প্রধান বিচারপতি স্ট্যাটাসে তাকে উপরে তুলে নিয়ে আসা হয়। আসামি পক্ষের খালাসের যুক্তির সঙ্গে একমত রাষ্ট্রপক্ষ। তারা মনে করেন আইনের অপব্যবহার করেছিল পুরনো ট্রাইব্যুনাল। 2011 সাল থেকে 2024 সালের এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগে যে বিচারগুলো হয়েছে, আমরা সবসময় বলছি যে এই বিচার সঠিক হয়নি, সেখানে আসামিরা ন্যায় বিচার পায়নি। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায় বহাল থাকে আপিল বিভাগেও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার না হলে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাদ ফজর রাজধানীর আজিমপুর কবরস্থানে সদ্য প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। জানান, দেশের মানুষ এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান জানান, আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হলেও আজীবন সত্যের পক্ষে লড়াই করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আমরা প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ, এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য দিয়েছেন অবসরপ্রাপ্ত এক মেজর। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এই সাক্ষী ঘটনার দিন দরবার হলে উপস্থিত ছিলেন। তার বয়ানে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী হিসেবে শেখ ফজলেনুর তাপস সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম এসেছে। বিস্ফোরক আইনে মামলার সাক্ষ্য দিতে বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বসা অস্থায়ী আদালতে হাজির হওয়ার কথা ছিল সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদ আহসানের। পিলখানা ট্র্যাজেডির দিন দরবার হলে উপস্থিত ছিলেন তিনি, হয়েছিলেন গুলিবিদ্ধ। তবে সাক্ষ্য দিতে আদালতে তাকে হাজিরে দেরি করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে বাদনবদ্যে জড়ান আসামিপক্ষের আইনজীবীরা।
দুপুরে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বর্ণনা করেন 2009 সালের নৃশংস হত্যাযজ্ঞের চিত্র। এ নিয়ে ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান 3 ঘণ্টাব্যাপী সাক্ষ্য গ্রহণ ও জেরায় উঠে এসেছে নানা তথ্য। বলেন বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হয়েছিল শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে। ষড়যন্ত্র যেটা হয়েছে, মিটিং হয়েছে, সেটাও 25 তারিখ থেকে। আইনজীবী জানান 2009 সালের 25 ফেব্রুয়ারির আগে তাপসের নেতৃত্বে একটি গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মাহবুবারা গিন্নি সহ আওয়ামী লীগের একাধিক নেতা। রাষ্ট্রপক্ষের এই ব্রিফিং এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসামি পক্ষের আইনজীবীও। তারেক আহমদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, যিনি নাকি তৎকালীন সরকার প্রধান আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। প্রধানমন্ত্রীর সারাউন্ডিংয়ে তাদের বরাত দিয়ে যে সমস্ত তথ্য এসেছে, দেখা যায় যে সমগ্র হত্যাকাণ্ডের পিছনে ছিল সুপরিকল্পিত একটি স্কিম। আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সেই জায়গায় উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এই ম্যাসাকারের পরে যখন বিডিআরের কোনো ডিজি থাকবে না, অর্থাৎ মেজর শাকিল যে পোস্টটি হোল্ড করতেন সেখানে থাকবে না, সেই পোস্টটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমাদের ফজলে নূর তাপস তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেটা পালন করবেন। বিস্ফোরক আইনে মামলায় এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 287 জন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। 5 বছর আদালতের বারান্দায় ঘুরে ঘুরে অবশেষে 10 লাখ টাকা হাতে পেল এক হাত হারানো শিশু নাইম। ওয়ার্কশপের মালিক নাইমের হাতে টাকার চেক তুলে দিয়েছেন। ক্ষতিপূরণের বাকি টাকার বিষয়ে ফয়সালা হবে 13 মে। করোনার সময় পরিবারের অভাব অনটনে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে এক হাত কাটা পড়ে তার। এরপর শুরু হয় ক্ষতিপূরণ পেতে আইনি লড়াই। আশুগঞ্জের ছোট্ট নাইম হাসান নাহিদ তার শৈশব কাটছে আদালতের বারান্দায়। করোনার ভয়াল সময়ে পুরো পরিবারের অভাবের ভার কাঁধে তুলে নেয় নাইম। কাজ নেয় ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। একদিন ভয়াবহ দুর্ঘটনা, মেশিনে ঢুকে যায় তার ডান হাত। অস্ত্রোপচারে হাতটি কেটে ফেলতে হয়। সেই থেকেই শুরু হয় অন্যরকম যুদ্ধ। রাজু মিস্ত্রি আমার ঘাড়ে ধরে নিয়ে ওয়ার্কশপের ভিতরে নিয়েছে। পরে বলছে যে এতদিন তোর বেতন ধরে না, এখন তোর বেতন ধরছে, এখন তোর সব কাজ করতে হইব। পরে বলছি যে না, আমার আব্বা আমার এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। পরে আমার নাকে মুখে চড়থাপো মারে। জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়ে যখন কাজ করি তখন আমার হাতটা কাটা যায়। দীর্ঘ 5 বছর লড়েছে নাইম, কখনো হাইকোর্ট, কখনো আপিল বিভাগে। শেষমেশ আদালতের হস্তক্ষেপে কিছুটা হলেও মিলল ন্যায়ের দেখা। যার কারখানায় কাজ করেছে ইয়াকুব, সে তাকে আদালতের বারান্দায় 5 বছরের অধিক ঘুরিয়েছে। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরেও সে রায় না মেনে 9-6 করে পালিয়ে বেরিয়েছে। অবশেষে কন্টেম্প্ট করার কারণে আজকে কন্টেম্প্ট কোর্টে সে আইনজীবীর মাধ্যমে 10 লক্ষ টাকার এফডিআর আমার হাতে হস্তান্তর করেছে। 2024 সালের জানুয়ারিতে হাইকোর্টের আদেশ ছিল নাইমকে 30 লাখ টাকার ফিক্সড ডিপোজিট এবং পড়ালেখার খরচ বাবদ মাসিক 7,000 টাকা দিতে হবে ওয়ার্কশপ মালিককে। এর মধ্যে 10 লাখ টাকা পেয়েছেন নাইম। বাকি টাকার বিষয়টি ফয়সালা হবে আগামী সপ্তাহে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি ও জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে যুব অধিকার পরিষদ। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। বিকেলে রাজধানীর প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান পরিষদের নেতারা। পথে পুলিশ বাধা দেয়। এ সময় 10 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। পরে ব্রিফিংয়ে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কি জানত না গতকাল ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এবং এর দায় সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। সুতরাং আগামী 48 ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। শেখ হাসিনার পর এবার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আর শেখ হাসিনা তলবে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপের কথা জানালেন কর্মকর্তারা।
এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুল ইসলাম। রাজধানীর গুলশান ২-এর ১১ নম্বর রোডের রাজুকের জায়গাটি অবৈধভাবে ইস্টার্ন হাউজিংকে পাইয়ে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বিনিময়ে উপহার হিসেবে নেন ভবনের একটি ফ্ল্যাট। এ ঘটনায় টিউলিপ সহ রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে গেল ১৫ এপ্রিল মামলা করে দুদক। মামলা তদন্তের স্বার্থে এবার টিউলিপ সহ রাজুক কর্মকর্তাদের আগামী ১৪ মে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজুককে চিঠি দেওয়া হয়েছে। টিউলিপ সিদ্দিককে আয়কর নথি এবং জাতীয় পরিচয়পত্রের যে ঠিকানা, বাংলাদেশের যে ঠিকানা, সেই ঠিকানায় পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে বিমানবন্দরের উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে বৃহস্পতিবার দুদকে তলব করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দুদক বলছে হাজির না হওয়ায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অনুসন্ধানকারী টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যদি মনে করেন, অথবা তাদের যদি আবেদন আসে আইন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। এদিন ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিজিবির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাফিনুল ইসলাম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তার আইনজীবী জানান, ট্যাক্স ফাইলের বাইরে সাবেক ডিজির কোনো সম্পদ নেই। ওনারা যে আয় করেছেন তা সবই ট্যাক্স ফাইলে আছে এবং সেই ট্যাক্স ফাইলের বিষয়ে ওনারা কি কি আয় প্রদর্শন করেছেন সেগুলি আজকে এখানকার যে দুদকের কর্মকর্তারা তারা সেটা জানতে চেয়েছেন এবং সেই বিষয়ে তারা অনুসন্ধান চালাবেন। ৫১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোয়াখালী ৩ আসনের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন না থাকায় রাজধানীর কেরানীগঞ্জের নির্মাণাধীন ৪টি ভবনের একাংশ ভেঙে দিয়েছে রাজুক। সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় বিদ্যুতের ৫টি মিটারও। এদিকে রাজুক চেয়ারম্যানের নেতৃত্বে ধানমন্ডির একটি বহুতল ভবনে যৌথভাবে পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস, ডিপিডিসি, পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে ভবন মালিককে সতর্ক করে সংস্থাগুলো। কেরানীগঞ্জে রাজুকের আওতাধীন এলাকার ৪টি নির্মাণাধীন ভবনে বৃহস্পতিবার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভবনগুলো নির্মাণে রাজুকের অনুমোদন না নেওয়ায় ভেঙে ফেলা হয় একাংশ, অপসারণ করা হয় ৫টি বৈদ্যুতিক মিটার। যে সমস্ত বিল্ডিংয়ে প্ল্যান বহির্ভূত কাজ হয়েছে সেই সমস্ত ব্যত্যয়কৃত অংশগুলো আমরা এখানে অপসারণ করেছি। আমরা যারা নিয়ম না মেনে ভবন তৈরি করছেন তাদের বৈদ্যুতিক সংযোগ আমরা বিচ্ছিন্ন করে মিটার সিজ করছি। কলমের রডগুলো কেটে দেওয়া হচ্ছে যাতে এগুলো হচ্ছে ভবিষ্যতে আর উপরে এক্সটেনশন না করে, বা অন্যরা যদি কাজ করতেও চান আমাদের, তাহলে যে নিয়মের বাইরে যে অংশগুলো আছে সেই অংশগুলো ভেঙে আমাদের থেকে অনুমোদন নিয়ে পরবর্তীতে কাজ করবে। এই নির্দেশনাটা আজকে আসলে ওনাদেরকে দেওয়া হয়েছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন ধানমন্ডির একটি বহুতল ভবনও পরিদর্শন করেন রাজুকের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও ডিপিডিসির কর্মকর্তারা। ভবনের বিভিন্ন ফ্লোরের রেস্তোরাঁয় গিয়ে অগ্নি নির্বাপন ও জরুরি বহির্গমন ব্যবস্থায় অনিয়ম খুঁজে পায় সংস্থাগুলো। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে সময় বেঁধে দিয়ে সতর্ক করা হয় ভবন মালিককে। এটা দিস ইজ দ্য সিগন্যাল ফর দ্য হোল রেস্টুরেন্ট ইন দ্য ঢাকা সিটি। তাদের কাছে মেসেজ হলো আপনারা নিয়ম মেনে রেস্টুরেন্ট করেন, নিয়ম মেনে ব্যবসা করেন, মানুষের যাতে জীবনের ঝুঁকি না থাকে সেইভাবে কাজ করে। মানুষ রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে, মরতে আসে না। কিন্তু ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস পাওয়া যায় বাজারে, যেগুলো অগ্নি প্রতিরোধক। আমরা যদি ডেকোরেশন করিও ওই সমস্ত জিনিস দিয়ে আমরা ডেকোরেশন করব, এবং এটা নিয়মিত মনিটরিং বা নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যে থাকা লাগবে। পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা বিভিন্ন ভবনের তালিকা করেছেন তারা। সেই অনুযায়ী ভবন মালিকদের সতর্ক করা হচ্ছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। শেখ হাসিনার আমলে ডলারের আসল বিনিময় হার চেপে রেখে করা হয় কৃত্রিম মূল্য নির্ধারণ। উদ্দেশ্য একটি গোষ্ঠীকে পাচারের সুবিধা দেয়া, আর এই কাজটি হতো নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দিয়ে। এমন অভিযোগ আর্থিক খাত সংশ্লিষ্টদের। তাদের অভিমত, ডলারের দাম বাজার ভিত্তিক না করায় আসেনি কাঙ্ক্ষিত মাত্রায় রেমিটেন্সও। এইভাবেই অর্থনীতিকে চাপে ফেলা হয়েছিল বলে মত অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট।
বিগত সরকারের আমলে ডলারের বিনিময় হার চেপে রেখে কৃত্রিম মূল্য নির্ধারণের যে অভিযোগ তার চিত্র স্পষ্ট কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বিশ্লেষণে। আওয়ামী সরকারের টানা 4 বার ক্ষমতা গ্রহণের প্রথম মেয়াদ শেষে 2015 সালে টাকার অবমূল্যায়ন ছিল 10.95%। পরের 5 বছর শেষে 8.02% এবং শেষ 5 বছরে দাঁড়ায় 41.5%। বিনিময় হার চেপে রাখার কারণে কোভিড এর পর হঠাৎ একেবারে বড় ধরনের ডলারের দাম বৃদ্ধি ব্যয় বাড়িয়ে দেয় জীবনযাত্রায়। এমন পরিস্থিতির জন্য আওয়ামী সরকারের দায় ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। হঠাৎ করেই 15 টাকা থেকে 20 টাকায় নেন অথবা 30 টাকায় নিয়ে নেন বা 25 টাকায় নেন, ইন দ্যাট কেস একটা বড় একটা ধাক্কা এসে পড়ে আপনার উপরে। ব্যাংক খাতের কোনো পরামর্শ কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করেনি বলে জানান সংশ্লিষ্টরা। আস্তে আস্তে যদি আমরা ডলারটাকে একটু এপ্রিসিয়েট করতাম মার্কেটের সাথে, তাহলে আমাদের অ্যাডজাস্ট হতো আমাদের সবাই। আমরা সবসময় কিন্তু ব্যাংকিং কমিউনিটি থেকে এই জিনিসটাকে ওপেন করার জন্য বলে আসছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্সে যে গতি এসেছে তা আগে ছিল না। ডলারের দাম বাজারে ছেড়ে দেয়া ও হুন্ডি ব্যবসা থমকে যাওয়ায় এই আস্ফালন বলছেন অর্থনীতিবিদরা। ডলার বাইরে থেকে আসতে পারত, তার থেকে কম আনার জন্য আপনি নেতিবাচক প্রণোদনা দিয়েছেন একদিকে, অন্যদিকে বেশি খরচ করার জন্য আপনি ইতিবাচক আপনি প্রণোদনা দিয়েছেন, ডলারের দাম কম রেখেছেন। সেটার কারণে বছর বছর কি হয়েছে, ব্যয় বেশি হয়েছে, আয় কম হয়েছে ডলারের দিক থেকে। বিনিময় হার নিয়ে সরকারের এমন নীতির ফলে দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষতি হয়েছে বলে মত ব্যবসায়ীদের। বিনিয়োগ না হওয়া মানে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন যদি না বাড়ে তাহলে আমাদেরকে অটোমেটিক্যালি ডলার প্রাইস যতই বাড়ুক না কেন আমাকে তখন কিন্তু আমদানি নির্ভর হতে হয়। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের শর্ত হিসেবে ডলারকে শতভাগ বাজার ভিত্তিক করতে IMF এর চাপ কৌশলে সামাল দেওয়ার কথা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. তীব্র গ্যাস সংকটে জ্বলছে না চুলা, কঠিন হয়ে পড়েছে রান্না। রাজধানীর কোনো কোনো এলাকায় প্রায় 1.5 বছর ধরে গ্যাস নেই, অথচ প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। আর এই নিয়ে ক্ষোভের শেষ নেই গ্রাহকদের। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা এই গৃহবধূ সকাল থেকেই রান্নার সব প্রস্তুতি নিয়ে গ্যাসের অপেক্ষায়, কিন্তু চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। একই অবস্থা রাজধানীর সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান, কলাবাগান, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে অনেকেরই রান্না করতে হচ্ছে সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলায়। আজকে 1.5-2 বছর যাবত একদম থাকেই না, গেলে 2-3 দিনও আসে না। ফোন করছি ওই তিতাস অফিসে, ওনারা বলছে আপনারা অমুক অফিসে যান, অমুক জায়গায় যান, কিন্তু আমরা লিখিতভাবে ওনার আবেদন জানায় আসছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে কবে নাগাদের সমাধান হবে। আমাদের সরকার থাকতেই সমস্যা, ওর তো বলা যাওয়ার পরে আর এটার উন্নতি হয় না এখনো। তিতাস বলছে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ প্রায় 400 মিলিয়ন ঘনফুট কম। এই ঘাটতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আপনি যেটা বলেছেন 4 বছর আমি গ্যাস পাই না, তাহলে উনি কেন গ্যাস কানেকশনটা রেখেছেন? যিনি গ্যাস পাচ্ছেন না 4 বছর ধরে, উনি যদি গ্যাস সংযোগটা না রাখতেন ওই 1000 টাকা উনি কিন্তু সিলিন্ডার দিয়ে চালাতে পারতেন। আমাদের প্রচুর অফিসারের বাসায় গ্যাস কানেকশনও আছে, সিলিন্ডারও আছে। আমি বলবো ওনাদেরকে আপাতত বিকল্প দিয়ে চালার চেষ্টা করেন আপনারা, তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা উন্নতি করছি। এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সংকট মোকাবিলায় দেশে আরও ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প নেই। বাংলাদেশে কিন্তু গ্যাসের অভাব থাকাটা জাস্টিফাইড না, কারণ এখানে আমাদের দেশের যে গ্যাসীয় ভূগর্ভের যে গ্যাসের অবস্থান সেটা খুব সন্তোষজনক। পৃথিবীর যে সমস্ত জায়গা বদ্বীপ এলাকা বলে পরিচিত, বাংলাদেশ সেই রকমই একটা জায়গা। এখানে যথেষ্ট অনুসন্ধান করলে এখানে যথেষ্ট গ্যাস উঠে আসার সম্ভাবনা খুবই ভালো। গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে চরমভাবে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ায় রাওয়ালপিন্ডিতে PSL এর সব ম্যাচ স্থগিত। দেশে ফিরিয়ে আনা হচ্ছে রিশাদ হোসেন ও নাহিদ রানাকে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুঠিবাড়ি, সিরাজগঞ্জের কাছারিবাড়ি এবং নওগাঁর পতিশরে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক আলোচনা সভা ও গ্রাম্য মেলার। 164 পেরিয়ে গেলেও তিনি আজও নতুন,
তিনি আজও সমকালীন। শুধু সাহিত্যে নয়, সুরে, চিত্তে, চিন্তায় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির প্রতিদিনের শ্বাস প্রশ্বাস। রবীন্দ্র জয়ন্তী মানে শুধু অতীতকে স্মরণ নয়, এ এক অনন্ত বর্তমান, যেখানে কবির গান, কবিতা আর প্রজ্ঞায় মিশে যায় জীবনের প্রতিটি বিন্দুতে। বাংলার মাটি, বাংলার জল, এই ছিল রবীন্দ্রনাথের প্রেরণার মূল। জীবনের বিভিন্ন সময় তিনি পাড়ি জমিয়েছেন পূর্ব বাংলার নানা প্রান্তে, কখনো কুষ্টিয়ার শিলাইদহ, কখনো সিরাজগঞ্জের শাহজাদপুর কিংবা নওগাঁর প্রতিশর, আবার কখনো সিলেট, চট্টগ্রাম কিংবা সাঁইথিয়ার মতো জনপদে। কবির স্মৃতি বিজড়িত বাংলাদেশের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম্য মেলার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে ৩ দিনের জাতীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের রবির মতোই আলো ছড়িয়েছেন। জন্মজয়ন্তীর উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখর সিরাজগঞ্জের কাছারিবাড়ি অঙ্গন। মঞ্চে আলোচনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করা হয়। আমরা সারা বছরই এই দিনটির জন্য অপেক্ষা করি। শাহজাদপুরবাসীর কাছে এই দিনটি একটি আবেগময় দিন। সব সংগঠন মিলে নানা রকম সংস্কৃতির মাধ্যমে আমাদের শিল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরার চেষ্টা করি। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর প্রতিশরে আয়োজন করা হয় 7 দিনব্যাপী মেলা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার উপর গুরুত্ব আরোপ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। সনদ বিতরণের মাধ্যমে শেষ হলো স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স 2025। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে 3 সপ্তাহব্যাপী চলে এই আয়োজন। প্রশিক্ষণ শেষ করা ফেলোরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই কোর্স কাজে লাগবে। এই দায়িত্ববোধ যেটা আমাদের মধ্যে দেয়, এটা দিয়ে আমরা আসলে কি করতে পারি দেশের জন্য, আমাদের স্থান থেকে এবং আমাদের জায়গা থেকে। ইকোনমিক্স, পলিটিক্স, ফরেন পলিসি, তাদের সাথে আমাদের ডিসকাশন হয়েছে। সামরিক বেসামরিক একটা সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়াটা এই ধরনের কোর্সের মাধ্যমে খুব ভালো হতে পারে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক বলেন, এই কোর্স বাংলাদেশের কৌশলগত নেতৃত্বকে শক্তিশালী করেছে। This course has also been able to strengthen the association of the fellows through interactive engagement, fostering mutual respect and understanding. কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান আশা ব্যক্ত করেন, ক্যাপ্টেন ফেলোরা সম্ভাবনাময় নেতৃত্বদানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন। You need strategic acumen, you need deep knowledge about the security issues, global issues, geopolitical issues, and I personally feel this is a wonderful platform where you had the opportunity to enrich your knowledge and help each other enriching knowledges. এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনৈতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ মোট 32 জন ফেলো অংশগ্রহণ করেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বাজেটে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী অন্যান্য শিল্প খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট বাংলাদেশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেয় সংগঠনটি। এ সময় এলএনজি আমদানি বাড়িয়ে শিল্প খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান সংগঠনটির নেতারা। একই সঙ্গে গ্যাসের পুনর্নির্ধারণের দাবিও জানান তারা। রপ্তানিতে মন্দাভাব এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক রপ্তানিতে অগ্রিম আয়কর হার 0.25% নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। 2006 সাল পর্যন্ত তৎকালীন সরকার উৎপাদনমুখী শিল্পে যে কোনো পরিমাণ বিনিয়োগে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ করে দিয়েছিল। সে সময়
তার সুফলও পাওয়া গিয়েছিল। প্রচুর পরিমাণে শিল্পে বিনিয়োগ হয়েছিল। দেশীয় কালো বা অপ্রদর্শিত টাকা শিল্পে বিনিয়োগের ফলে টাকা পাচারকে অনুৎসাহিত করা গেছে। আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ শিল্প বিনিয়োগের সুবিধা প্রদান করার জোর দাবি জানাচ্ছি। খেলার খবর। স্টেডিয়াম এলাকায় ড্রোন বিধ্বস্তের জেরে রাওয়ালপিন্ডিতে স্থগিত করা হয়েছে পিএসএল এর ম্যাচ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে। আর রাত ৯টায় পিন্ডিতে নাহিদ রানার দল পেশোয়ার জালমির ম্যাচ হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী রাওয়ালপিন্ডিতে আরও 10টি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পিএসএল খেলতে যাওয়া 2 বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর টুর্নামেন্টে অংশ নেওয়া সব বিদেশি ক্রিকেটারদের চার্টার ফ্লাইটে দুবাই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে পিসিবি। ये उसकी अतराफ किसी जगह पे हुआ है, तो ये वैसे मिस रिपोर्ट हुआ है कि रावलपिंडी क्रिकेट स्टेडियम में ऐसा हो गया। लेकिन बहरहाल वो यहाँ से मैचेस भी वहाँ कराची मुंतकिल कर दिए गए। पीएसएल के बाकी मैचेस अब कराची में होंगे और आज का मैच जो है वो मुलतवी कर दिया गया। লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত কানাডায় বেড়ে ওঠা ফুটবলার সমিত সোম কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের হয়ে খেলতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে। লাল সবুজের জার্সিতে হামজা দেওয়ান চৌধুরীকে দেখেই হৃদয়ে জেগেছিল বাংলাদেশের হয়ে খেলার সুপ্ত বাসনা। সমিত সোমের ইচ্ছা, ভালোবাসা আর আবেগকে বাস্তবে রূপ দিতে বন্ধুর পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 1990 সালে পিএইচডি করতে কানাডায় পাড়ি জমান সমিতের বাবা মানস সোম ও নন্দিতা দম্পতির ঘর আলো করে 1997 সালের 5 সেপ্টেম্বর কানাডার এডমন্টনে জন্ম সমিতের। বোন ইপসিতা সোমও চিকিৎসক। সমিত নিজেও পড়াশোনায় বেশ ভালো। ট্রিপলিতে গ্র্যাজুয়েশন করেছেন কানাডায়। তবে পড়াশোনার পাশাপাশি সমিতের মনে ছিল ভিন্ন কিছু। দাদা মানিক সোম সিলেটের ফুটবলের পরিচিত মুখ, দীর্ঘদিন ফুটবল খেলেছেন। তাই তো ফুটবল সমিতের রক্তে মিশে আছে। জন্ম নিবন্ধন, কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র, পাসপোর্ট সবশেষ ফিফার অনুমোদন। নানা ধাপ পেরিয়ে কানাডার জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলা সমিত এখন বাংলাদেশের। খেলবেন আগামী 10 জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। হামজার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে তুলে ধরবেন বিশ্বমঞ্চে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে পালন করবেন অগ্রণী ভূমিকা। লাল সবুজের জার্সিতে খেলার আরাধ্য স্বপ্ন পূরণ হওয়ার খবরে রোমাঞ্চিত সমিত। কানাডা থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বপ্ন পূরণের দীর্ঘ যাত্রায় যারা পাশে থেকে প্রতিটি ধাপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের। Very excited to represent Bangladesh at the international level in football. A huge thanks to everybody for your support and a huge thanks to everybody who helped speed up the process and make this possible. 1 জুন কানাডার লিগে ক্যাভালরি এফসির হয়ে খেলা আছে সমিতের। সেটা শেষ করে 2 জুন ঢাকায় আসার কথা রয়েছে তার। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের অর্ধশত ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, বদলা নেওয়ার প্রতিজ্ঞা। 15টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি নয়াদিল্লির, মোদী সরকারকে বিরোধীদের সমর্থন। সিলেট সীমান্তে খেলার মাঠে জরিপ নিয়ে বিএসএফ এর সঙ্গে স্থানীয়দের উত্তেজনা। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার, সুরক্ষিত আছে সীমান্ত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আওয়ামী লীগ থেকে সরে আসা ক্লিন ইমেজের ব্যক্তিরা হতে পারবেন বিএনপির সদস্য বললেন রিজভী। মান বাঁচাতে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান দুদুর। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।